আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আইজিতে যে ক্র্যাশ করছে। আজকে ক্লাস আমাদের লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল মেকিং। যে আমরা লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল মেকিং এর মডিউল সি পড়বো। আমরা এখানে পড়তে যাচ্ছি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস রিলেটেড ল। তো আমাদের এই চ্যাপ্টারের প্রথম হলো অথরাইজড ডিলার। তো অথরাইজড ডিলার আমার এডি এডি কারা, আমরা আমরা জানি যে এডি ব্যাংক এবং এডি ব্রাঞ্চ, তাই না? এডি ব্রাঞ্চ। তো এডি ব্রাঞ্চ অথরাইজড ডিলার কাদেরকে বলা হয়, যে ডেফিনেশনটা কি? অথরাইজড ডিলার হলো বাংলাদেশ ব্যাংকের এপ্রুভড ব্যাংক গুলাকে আমি অথরাইজড ব্যাংক বলবো, এডি এডি ব্যাংক বলবো, অথরাইজড ডিলার বলবো, যারা কি করতে পারে? ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন করতে পারে, ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন করতে পারে। ঠিক আছে? তো আমার তো এটা হলো ডেফিনিশন। আমার ফাংশন গুলো কি? তারা ফরেন কারেন্সি বাই সেল করতে পারে। এখন তো সব ব্যাংকই, মোটামুটি সব ব্যাংকই ফরেন কারেন্সি বাই সেল করতে পারে। তো রিকোয়ারমেন্ট কি? আমার আলাদা লাইসেন্সের দরকার হয়, বাংলাদেশ ব্যাংকের এপ্রুভাল দরকার হয় এই আমার এডি হওয়ার জন্য, অথরাইজ ডিলার হওয়ার জন্য। তো অথরাইজ ডিলার আবার দুই টাইপের হয়, আমার টাইপ এ এবং টাইপ বি। টাইপ এ এর যারা আছে ওরা সবকিছু করতে পারে, অল ফরেন টাইপ অফ ট্রানজাকশন করতে পারে ওরা। বাট টাইপ বি যারা আছে ওরা লিমিটেড সার্টেন টাইপ অফ ট্রানজাকশন করতে পারে, ওরা সব ট্রানজাকশন ওদেরকে অ্যালাউ করে না, কিছু কিছু ট্রানজাকশন ওরা করতে পারে। এখন আসি তাহলে ফরেন এক্সচেঞ্জটা কি? এক্সচেঞ্জ মানে বিনিময়, তাই না? এক্সচেঞ্জ মানে হলো বিনিময়, তাই না? বিনিময়। তো ফরেন এক্সচেঞ্জ কি? আমার কারেন্সির বিনিময়। আমি টাকা দিব, তুমি আমাকে ডলার দিবা। তো আমি এক ডলারের বিনিময়ে আমি কি করতেছি? আমি 120 টাকা দিচ্ছি। তো 120 টাকা দিয়ে যে আমি এক ডলার কিনতেছি, এই যে বিনিময় হচ্ছে, এটা হলো আমার ফরেন এক্সচেঞ্জ। আমি যখন ফরেন কারেন্সি বিনিময় করি, তখন এটা হবে ফরেন এক্সচেঞ্জ। ঠিক আছে? বৈদেশিক লেনদেন। এক্সপোর্ট কোনটা? আমি দেখেন, আমি যদি বাংলাদেশে ধরেন, আমি আমি বাজারে গেলাম, আমি বাজার থেকে ধরেন আমি ফোনের দোকানে গেলাম, ধরেন আমি একটা কি কিনবো? ধরেন আমি অপ্পো ফোন কিনবো। ঠিক আছে? তো আমি অপ্পো শোরুমে গেলাম, আমি আমি টাকা দিলাম অপ্পো ফোন সে আমাকে দিয়ে দিল। তো এটা আমি কি করতেছি? বাই করতেছি, এটাকে আমি বাই করতেছি বা পারচেস করতেছি। বাট আমি যদি এই স্যার, অপ্পো ফোনটা, জি, প্রেজেন্টেশনটা স্যার ম্যাক্সিমাম হয় না স্যার, প্রেজেন্টেশনটা ম্যাক্সিমাম হয় না। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? জি স্যার, থ্যাংক ইউ। Thank you. তো যে কথাটা বলতেছিলাম যে আমার, আমি যে কথাটা বলতেছিলাম যে আমি আমি এক্সপোর্ট করতেছি, হ্যাঁ এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট মানে সেল। তো ধরেন আমি অপ্পো ফোন সেল করি। সো আমার কাস্টমার আমার কাছে আসলো, আমাকে টাকা দিল, আমি তাকে কি করলাম? অপ্পো ফোন দিয়ে দিলাম। ঠিক আছে? টাকার বিনিময়ে। তো আমি সেল করলাম, সেল। বাট আমি এই অপ্পো ফোনটাই যদি আমি দেশের বাইরে, যদি আমি ইন্ডিয়াতে সেল করি, বাংলাদেশে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশে আমি অপ্পো ফোনের মালিক, আমি কি করলাম? ফোনটা ইন্ডিয়াতে সেল করলাম। তো যখন আমি বর্ডারের বাইরে, আমার বাংলাদেশের বাউন্ডারির বাইরে গিয়ে যখন সেল করবো, এটাকে আমি এক্সপোর্ট বলবো, এক্সপোর্ট করবো। তো এই এক্সপোর্ট আমার সার্ভিস হইতে পারে আমার, এটা প্রোডাক্ট হতে পারে। সেম ইম্পোর্ট, আমি অপ্পো ফোন আমি যদি কিনি, আমি বাংলাদেশে কোনো শোরুম থেকে কিনলে এটা বাই বলতেছি অথবা পারচেস বলতেছি। বাট বাংলাদেশের বাইরে থেকে যদি আমি কিনি, আমি চায়না থেকে যদি অপ্পো ফোন নিয়ে আসি, তো বাংলাদেশের বর্ডারের বাইরে থেকে যদি কোনো কিছু নিয়ে আসি, ভিতরে নিয়ে আসি, ওটাকে আমি ইম্পোর্ট বলবো। তো মানি লন্ডারিংটা কি? আমরা আরেকটা ডিফারেন্ট পড়ায় চলে যাচ্ছি, যে মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং হলো অবৈধ উপায়। আমি এখানে পড়ায় যাচ্ছি না, আমি এখানে থিওরিটিক্যাল পড়ায় যাচ্ছি না, আপনি জাস্ট শুধু আমার কথাটা মনে রাখেন। অবৈধ উপায়ে উপার্জিত অর্থ, অবৈধ উপায়ে উপার্জিত অর্থ যদি আমি কি করি, যে আমি আমি কিছু মেকানিজম অ্যাপ্লাই করে এগুলো বৈধ বৈধ চ্যানেলে নিয়ে আসি, বৈধ করে ফেলি, ওইটাকে আমি মানি লন্ডারিং বলতেছি। অবৈধ উপায়ে উপার্জিত অর্থ যখন আমি আমার রেগুলার চ্যানেলে নিয়ে আসি, ওগুলো যদি বৈধভাবে প্রেজেন্ট করি সমাজে, ইকোনমিতে, ওইটাকে আমি মানি লন্ডারিং বলতেছি। ওইটা তিনটা জিনিসের মাধ্যমে করা হয়, তিনটা স্টেপ ফলো করে করা হয়। প্লেসমেন্টের মাধ্যমে, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন। প্লেসমেন্টের মাধ্যমে আমি ব্যাংকে টাকা জমা দিই, প্লেসমেন্ট মানে হলো আমি ব্যাংকে করতেছি, আমি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি। লেয়ারিং এর মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে আমার বন্ধুর অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতেছি। ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি ওই বন্ধুর অ্যাকাউন্ট থেকে আবার আমার অ্যাকাউন্টে নিয়ে আসতেছি, এনে আমি লেয়ারিং এর মাধ্যমে এনে আমি কি করলাম? একটা ফ্ল্যাট কিনে ফেললাম। তো গভর্নমেন্ট বুঝতেই পারলো না যে এই টাকাটা অবৈধ টাকা। এই হলো মানি লন্ডারিং। সাসপিসিয়াস ট্রানজেকশন কোনটা? আমরা ব্যাংকে কিন্তু এই টার্মটা খুবই পরিচিত, সাসপিসিয়াস ট্রানজেকশন। তো সাসপিসিয়াস ট্রানজেকশন কোনগুলো বলবো? যে কোনো একটা ব্যক্তির, এক নম্বরে হলো কোনো একটা ব্যক্তির ইনকনসিস্টেন্ট উইথ দ্য কাস্টমার প্রোফাইল।
ধরেন একজন হলো, ধরেন সে কি করে, ধরেন ব্যাংকারের কথাই বলি আমরা, একজন ব্যাংকার, ঠিক আছে, সে কত বেতন পায়? সে তো 1 লাখ টাকা বেতন পায়, ঠিক আছে। তো তার অ্যাকাউন্টে যদি কোনো কারণে 1 কোটি টাকা ট্রানজাকশন হয়, 1 কোটি টাকা ট্রানজাকশন হয়, তাহলে ওইটাকে আমি সাসপিসিয়াস ট্রানজাকশন বলবো। কারণ সে ব্যাংকে চাকরি করে, সে 1 লাখ টাকা বেতন পায়। তো তার 1 কোটি টাকা হইলে তার সাসপিসিয়াস ট্রানজাকশন বলবো। তো 1 কোটি হইলে যে এটা অবৈধ তা না, তার ফ্যামিলির টাকা হইতে পারে, জমি বিক্রির টাকা হইতে পারে। আমি তখন কি তার কাছে আমি ডকুমেন্ট চাবো, তোমার ল্যান্ড যদি সেল করে তুমি টাকা পাও, তাহলে তুমি একটা এগ্রিমেন্ট দাও, সেলের এগ্রিমেন্ট দাও, ডিড দাও। লার্জ অ্যামাউন্ট হবে, সো এগুলো আমি সাসপিশন অ্যাকাউন্ট বলবো। সাসপিশন অ্যাকাউন্ট হলে আমার কি করতে হয়, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করা লাগে। তো সিটির এর ব্যাপারে আমরা আসতেছি, রিপোর্টিং এজেন্সি। আমার সাসপিশিয়াস ট্রানজাকশন হলে আমি কি করব, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করব। আমি সিটিআর রিপোর্ট করব, সিটিআর করব, এসটিআর করব, এসটিআর করব। তো সিটিআর তো আমার ক্যাশ ট্রানজাকশন রিপোর্ট, আমি এটা আমার 10 লাখ টাকার উপরে যদি ক্যাশ ট্রানজাকশন হয় তাহলে করে থাকি। আহ, আহ, আর আর হলো এসটিআর তো করি। আর সাসপিসিয়াস ট্রানজাকশন হলে আমি সাসপিসিয়াস ট্রানজাকশনের জন্য আলাদা রিপোর্ট করতে পারি বাংলাদেশ ব্যাংকে, আমার সন্দেহজনক লেনদেনের জন্য আমি বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে পারি। ওটা সিটিআর আসবে না, কিন্তু আলাদা একটা রিপোর্ট আমি আসবে, তো আমি এটা করতে পারি। তো এই সাসপিসিয়াস ট্রানজাকশন গুলো কারা রিপোর্ট করবে বাংলাদেশ ব্যাংকে? বাংলাদেশ ব্যাংকে তো করে না, বিএফআইইউ তে করে, আইইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যদিও এটা বাংলাদেশ ব্যাংকের একটা ডিপার্টমেন্ট, বাট এটা কিন্তু সেপারেট ইউনিট ধরা হয়, এটাকে সেপারেট ইউনিট বলা হয়, যারা মানি লন্ডারিং নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমার আমার একটা সময় আমার ধারণা ছিল রিপোর্টিং এজেন্সি, একটা সময় হচ্ছে আমার ধারণা ছিল যে শুধু রিপোর্টিং এজেন্সি মানে হলো শুধু বাংলাদেশ ব্যাংক, সরি বাংলাদেশের ব্যাংকগুলা, ঠিক আছে। আমার একটা সময় ধারণা ছিল শুধু ব্যাংকগুলোই রিপোর্ট করবে মানি লন্ডারিং ইস্যু গুলাতে, কিন্তু না, ব্যাংকের বাইরেও আমার ব্যাংক তো রিপোর্ট করবেই। সাসপিসিয়াস ট্রানজাকশন আমার ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রিপোর্ট করে। তার সাথে আমার স্টক ডিলার, স্টক ব্রোকার, আমার যে শেয়ার মার্কেটে যে আমার স্টক ব্রোকারেজ আছে, ব্রোকারে যদি কোনো একটা বিও কোডে যদি বড় ধরনের ধরেন 5 কোটি টাকা জমা হয়েছে কোনো বিও কোডে, সো ব্রোকারেজের দায়িত্ব হলো এগুলো বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করা। কোঅপারেটিভ সোসাইটি কোনো সমিতিতে যদি বড় অ্যামাউন্ট জমা হয়, রিয়েল এস্টেট যারা ধরেন আমার ডেভেলপার, ধরেন অ্যাসেট অ্যাসেট একটা ডেভেলপার, তারা এখানে যদি কেউ অনেক মানে ধরেন একজন আইসা 6টা ফ্ল্যাট কিনে ফেলছে অনেক টাকা দিয়ে, ধরেন 10 কোটি টাকা দিয়ে। তো তার দায়িত্ব হলো ওই অ্যাসেটের দায়িত্ব হলো কি করা, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করা যে একজন ব্যক্তি আসছে, সে তার পেশার সাথে তার 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 পার্চেজের কোনো মিল নাই, সে অনেকগুলো ফ্ল্যাট কিনছে। লয়ার এবং নোটারি, লয়ারের কাছে সবাই যায়, চোর বাটপার সবাই যায়, তো লয়ারেরও দায়িত্ব হলো কি, যে এগুলা রিপোর্ট করা বাংলাদেশ ব্যাংকে। তো রিপোর্টিং এজেন্সি শুধু বাংলাদেশে তফসিলি ব্যাংক গুলাই না, তফসিলি ব্যাংকের বাইরে অনেকে আছে যারা দায়িত্বের ভিতরে পড়ে তাদের, যে তারা বাংলাদেশ মানে বিএফআইইউ তে সে রিপোর্ট করবে। তো রেসপন্সিবিলিটি গুলা কি, রিপোর্টিং এজেন্সির রেসপন্সিবিলিটি গুলা কি কি? সে আইডেন্টিফাই করবে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি, সে আইডেন্টিফাই করবে, সে রিপোর্ট করবে প্রম্পটলি, সে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করবে। মেনটেন রেকর্ড, সে রেকর্ড মেনটেন করে থাকবে, মেনটেন করবে, ঠিক আছে। সে রেকর্ড মেনটেন করবে। তারপর সে প্রোভাইড ট্রেনিং, আমার তার এমপ্লয়ীদেরকে ট্রেনিং এর দেওয়া দেওয়া লাগবে। ট্রেনিং না দিলে তো আসলে তারা রিপোর্ট করতে পারবে না, অথবা তারা সাসপিসিয়াস ট্রানজাকশন যে এটা বুঝবেই না। ইমপ্লিমেন্ট কমপ্লায়েন্স প্রোগ্রাম, তারা কমপ্লাইন্ট থাকা লাগবে। আমরা এখানে দুইটা জিনিস টার্ম পড়বো, প্রিডিকেট অফেন্স এবং টেরোরিজম অ্যাক্টিভিটি পড়বো। তো প্রিডিকেট অফেন্স মানে হলো, আমার প্রিডিকেট অফেন্স হলো খারাপ কাজ, এক কথা হলো খারাপ কাজ, যে কাজগুলা আসলে যে কাজগুলোর মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে থাকে, করাপশন, ঠিক আছে, ব্রাইবারি, এমবেজেলমেন্ট, এই কাজগুলো হলো আমার প্রিডিকেট অফেন্সের ভিতরে পড়ে। ড্রাগ ট্রাফিকিং, আমি মাদক ব্যবসা করলাম। তো মাদক ব্যবসা তো আসলে যদি আমি লাইসেন্স নিয়ে করি, গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে যদি আমি বার দিই, তাহলে ঠিক আছে, ওটা অবৈধ হবে না। বাট আমি যদি লাইসেন্সের বাইরে গিয়ে যদি আমি ড্রাগের ব্যবসা করি, তাহলে এটা আমার অবৈধ হবে। ফ্রড এন্ড ফরজারি, আমি যদি ফ্রড ফরজারি করে থাকি। সাইবার ক্রাইম, আমি যদি হ্যাকিং এর সাথে জড়িত থাকি। টেরোরিস্ট ফাইন্যান্সিং যদি আমি করে থাকি, আমি যদি ধরেন আমি যদি টেররিস্ট জঙ্গিবাদে যদি টাকা ব্যয় করে থাকি। ইনসাইডার ট্রেডিং, আমি যদি শেয়ার মার্কেটে যদি ইনসাইডার ট্রেডিং করে থাকি। তো আমরা তো পড়লাম প্রিডিকেট অফেন্স, তাই না? প্রিডিকেট অফেন্স এটার একটা নেচার আছে, দেখেন এখানে কিন্তু করাপশন, ড্রাগ ট্রাফিকিং, ফ্রড ফরজারি, সাইবার, এখানে কিন্তু মানুষকে মেরে টাকা আনতেছি না, আমি মেরে টাকা আনতেছি না। ধরেন আমি কিন্তু চিন্তাই করতেছি না, আমি কি করতেছি, মানুষকে জিম্মি করে টাকা আনতেছি, মানুষকে ঠকাচ্ছি, বাট মানুষের লাইফ রিস্কে ফেলতেছি না মানুষকে। বা টেরোরিজম অ্যাক্টিভিটি হলো মানুষকে আমি আমি কি করতেছি, আমি মানুষের লাইফ রিস্কে ফেলে আমি টাকা নিয়ে নিচ্ছি। ভায়োলেন্স, হার্ম এগেন্স্ট দ্য ইন্ডিভিজুয়াল প্রপার্টি এবং গভর্নমেন্ট, আমি কি করতেছি, মানুষকে আমি
আমি কি করতেছি, ক্রিয়েট ফিয়ার, আমি ধরেন ছুরি ধরলাম, হ্যাঁ, ছিনতাই করলাম, ছিনতাই, হাইজেকিং, কিডন্যাপিং, ঠিক আছে, বোম্বিং, এগুলো হইলো টেরোরিজম অ্যাক্টিভিটির ভিতরে পড়ে, যেগুলা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। আপনি সহজে মনে রাখেন, মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে যে আমি টাকা আদায় করি, ওইটাকে আমি টেরোরিজম অ্যাক্টিভিটির ভিতরে পড়ে। পাওয়ার অফ বাংলাদেশ ব্যাংক প্রিভেন্ট টেরোরিজম অ্যাক্টিভিটি। তো আমার এপারেন্টলি মনে হতে পারে বাংলাদেশ ব্যাংকের আবার কি পাওয়ার টেরোরিজম অ্যাক্টিভিটি করার জন্য, এগুলো তো পুলিশের পাওয়ার, তাই না, পুলিশের পাওয়ার। তো বাংলাদেশ ব্যাংক কিভাবে আসলে এগুলো মনিটর করতে পারে, আমার টেরোরিজম অ্যাক্টিভিটি প্রিভেন্ট করতে পারে, কিভাবে, সে কি করবে, মনিটর এবং ইনভেস্টিগেট করবে। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংক রিপোর্ট করলো, এক ব্যক্তি, সে হলো ব্যাংকে চাকরি করে 1 লাখ টাকা সে বেতন পায়, বাট 5 কোটি টাকা সে জমা দিছে। সো সে কি করছে, সে হাইজেকিং করে টাকা নিয়ে আসছে। তো সন্দেহ পোষণ করবে বাংলাদেশ ব্যাংক, সে মনিটর করবে, ইনভেস্টিগেট করবে, তো ফ্রিজ করবে অ্যাকাউন্ট। সে ইনভেস্টিগেট করবে কার মাধ্যমে, পুলিশের মাধ্যমে। সে নিজে তো আর ইনভেস্টিগেট করতে পারবে না, সে হয়তো ইনভেস্টিগেট করতে পারবে, ট্রানজেকশন গুলো ইনভেস্টিগেট করতে পারবে, ঠিক আছে। সে কিন্তু কোত্থেকে টাকা আর্ন করছে ওইটা ইনভেস্টিগেট করবে না, সে তো ট্রানজেকশন গুলো ইনভেস্টিগেট করে বোঝার চেষ্টা করবে সে আসলে খারাপ কাজ করতেছে যে। ফ্রিজ এবং সিজ অ্যাকাউন্ট সে কি করতে পারে, বাংলাদেশ ব্যাংক কি করতে পারে, বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকগুলোকে, প্রাইভেট ব্যাংকগুলোকে, সরি তফসিলি ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দিবে, তুমি অ্যাকাউন্টটা ফ্রিজ করো। শেয়ার ইনফরমেশন, কার সাথে সে ইনফরমেশন শেয়ার করবে, পুলিশের সাথে ইনফরমেশন শেয়ার করবে। তো এই কাজগুলো করার মাধ্যমে সে কি করতে পারে, প্রিভেন্ট করতে পারে টেরোরিজম অ্যাক্টিভিটি। কারণ দেখেন, টেরর যারা যারা খারাপ কাজ করে ওরা কিন্তু ঘুরে ফিরে ব্যাংকের কাছে আসে, ব্যাংকের কাছে এসে টাকা রাখে, ঠিক আছে। তো এই ছিল আমাদের মডিউল সি এর আলোচনা। তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।